সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসরুমে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অপারেশনস ম্যানেজমেন্ট কি এবং তার উদ্দেশ্য কি সে বিষয় নিয়ে। অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে কি অপারেশনের ম্যানেজমেন্ট। অপারেশন মানে কি? অপারেশন মানে হচ্ছে ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট। এটাই হচ্ছে অপারেশন। আচ্ছা, তো এই অপারেশনটার কিছু অপারেশনে আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব। কেন? কিছু উদ্দেশ্য অর্জনের জন্য। উদ্দেশ্যগুলো কি কি? এটা হচ্ছে QQTC, তাই না? কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, কস্ট। এটা অর্জনের জন্য যেটা করব সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট, তাই না? কিছু কিছু কাজ করতে হবে, কিছু ডিসিশন নিতে হবে, সেটা হচ্ছে আমাদের অপারেশনস ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এইবার আমরা দেখি যে অপারেশন ম্যানেজমেন্টের কাজ কি বা অপারেশন ম্যানেজমেন্টের আওতা কি। আচ্ছা, অপারেশন ম্যানেজমেন্টের কাজ কি বা আওতা কি এটা বলার জন্য আমরা বেশ কিছু পয়েন্ট বলতে পারি, দেখতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তার কাজগুলো কি সেটাও তুমি বুঝতে পারবে এবং আরো বুঝতে পারবে সেটার আওতা বা পরিধি কতটুকু এরিয়া পর্যন্ত অপারেশন ম্যানেজমেন্ট যেতে পারে, মানে তার কাজের পরিধি কতটুকু, তার স্কোপ কতটুকু, সেটাও আমরা বুঝতে পারবো। আচ্ছা, সেটা বোঝার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখে আমরা অপারেশনসটাকে একটু আবার চিন্তা করি। তাহলে অপারেশনসটাকে কি ছিল তুমি জানো, যে সেটা ম্যাটেরিয়াল, মেশিন, সেগুলো ছিল আবার ইনপুট, তাই না? ইনপুট, ট্রান্সফর্ম, আউটপুট, এটাই হচ্ছে মূল কথা। এটাই শুধু মনে রাখবা ভাই। আচ্ছা, এখন অপারেশন ম্যানেজমেন্ট যদি যাও, ম্যানেজমেন্টে যদি করো, ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমরা বলেছি সেটা হচ্ছে কিছু ডিসিশন নিতে হবে তোমাকে। কি কি কাজ করতে হবে সেটার জন্য কিছু ডিসিশন তোমার নেওয়া দরকার। এবং ডিসিশন যখন তুমি নিতে পারবে, তুমি কি যখন জানবে যে তোমার কি কি কাজ করা দরকার, যে ফোরকাস্ট বলেছিলেন হেনরি ফেল, বলেছিলেন যে ফোরকাস্ট করতে হবে তোমাকে। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ফোরকাস্টিং। তাহলে তুমি যদি ফোরকাস্ট করতে পারো, তুমি যদি বুঝতে পারো যে তোমার কি কি কাজ করা লাগবে, তখন বাকি কাজগুলো তোমার অটোমেটিক চলে আসবে, তাই তো? তাহলে ম্যানেজারের কাজ হচ্ছে, আমি বারবার বলছি সেটা হচ্ছে ডিসিশন নেওয়া, বুঝতে পারা কি কাজ হবে। তাহলে কোথায় কোথায়, তাহলে প্রসেসের মানে পুরো প্রসেসের ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, পুরো এই যে প্রসেসের প্রত্যেকটা ধাপে ধাপে ম্যানেজমেন্টের ডিসিশন নিতে হয়। কিন্তু যেমন আমরা এখন স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ যে ইনপুট গুলো কি কি হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, ম্যান হতে পারে, মেশিন হতে পারে। তাহলে ম্যাটেরিয়াল বিষয়েও আমাদের কিছু ডিসিশন হয়তো বা নেওয়া হতে পারে, তাই না? ম্যাটেরিয়াল নিয়ে ডিসিশন। তাহলে ম্যাটেরিয়াল নিয়ে ডিসিশন মানে কি? ম্যাটেরিয়াল মানে ডিসিশন হচ্ছে, তাহলে ম্যাটেরিয়াল তো তুমি বুঝতে পারো, তাই না? এখন এটা পণ্য তৈরি করতে গেলে তার জন্য তোমাকে ম্যাটেরিয়াল লাগে, যেমন র ম্যাটেরিয়াল। তোমাকে র ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, কোনো কিছু পণ্য তৈরি করতে হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে এই ম্যাটেরিয়াল নিয়ে তোমাকে কিছু ডিসিশন নিতে হয়, তাই না? এই ডিসিশনের জন্য বেশ কিছু কাজ করতে হয় তোমাকে। যেমন তোমাকে চিন্তা করতে হবে তুমি কতটুকু ম্যাটেরিয়াল কিনবা, ম্যাটেরিয়াল গুলো কতদিন ধরে কিনবা, তার জন্য অর্ডারিং কস্ট কত, তার জন্য এটা তুমি যদি নিয়ে আসছো তোমার লিড টাইম কত, এই যে নামগুলো তুমি শুনেছো। আবার একেবারে কতটুকু পণ্য কিনবা বা কতটুকু পণ্য উৎপাদন করবা, সোজা কথা তার ইউকিউ কত, তার এমআরপি কি, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো, এই সবগুলো নিয়ে আলোচনাটা হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আমরা বলছি ইনভেন্টরি সিস্টেম। এবং এই ইনভেন্টরি সিস্টেম নিয়ে তোমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিলেবাসটা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসের 6ষ্ঠ অধ্যায় আমাদের এই ইনভেন্টরি সিস্টেম নিয়ে কথা বলেছে। তো আমরা যথাসময়ে ইনভেন্টরি সিস্টেম নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেমন ডিমান্ড নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে ডিমান্ড নিয়ে বোঝার পর আমরা দেখব যে আমাদের ইউকিউ, এমআরপি, আরো মাস্টার প্রোডাকশন স্কেডিউল, এইসব টপিকস গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে এটাই হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। এটা গুরুত্বপূর্ণ কাজ বা আওতা হচ্ছে ম্যাটেরিয়াল কতটুকু লাগবে না লাগবে সেগুলো নিয়ে কাজ করে। সোজা কথায় আমরা বলতে পারি ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, এবার আসি যে ইনপুট হিসেবে তো আরো কিছু থাকতে পারে, তাই না? যেমন ম্যান বা মেশিন ইনপুট হিসেবে কাজে লাগতে পারে। তাহলে মেন মেশিন নিয়েও তোমাকে কিছু ডিসিশন নিতে হয়, কিছু সমস্যার মধ্যে আমরা পড়ি। যেমন আমি যদি বলি যে, বা বিশেষ করে ম্যান মেশিন যে জায়গায় থাকে, যে উৎপাদনটা হয়, উৎপাদনটা কোথায় হয়? উৎপাদনটা হয় সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে। বা তাহলে এখান থেকে তোমার কিছু ডিসিশন তোমাকে নিতে হবে, যেটা একজন ম্যানেজারের কাজ, মানে অপারেশন ম্যানেজমেন্টের কাজ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাকে কিছু ডিসিশন নিতে হবে, যেমন ক্যাপাসিটিটা কি দেখতে হবে। ক্যাপাসিটি মানে কি? এখানে মূলত দুইটা টপিকস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে লেআউট। এটা মানে কি? এটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের একটা কাজ, সেটা হচ্ছে লোকেশন। প্রথম হচ্ছে সেটা হচ্ছে লোকেশন, মানে তোমার প্ল্যানটা, মানে তোমার ফ্যাক্টরিটা, তার লোকেশন কোথায় হবে।
আমি যদি বলি যে ধরো তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে যদি চিন্তা করো, তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানির এরিয়া হচ্ছে পুরো ওয়ার্ল্ড, তাই না? তাহলে তাকে যে ডিসিশন নিতে হবে, একজন অপারেশন ম্যানেজারকে ডিসিশন নিতে হবে তার ফ্যাক্টরিটা, তার অপারেশনের কাজটা কোন দেশে হবে। তাহলে লোকেশন নির্ধারণ করতে হচ্ছে। কোন দেশ নির্ধারণ করার পর ধরো তুমি নির্ধারণ করলা যে তোমার বাংলাদেশে হবে, তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশে কোন জেলায় হবে, তাই না? কোন জেলায় হওয়ার পর ধরো তুমি সিদ্ধান্ত নিলা যে তোমাদের চট্টগ্রামে হবে, তাহলে চট্টগ্রামের কোন স্থানে হবে, এই যে এই ডিসিশন গুলো কে নিবে? অপারেশনস ম্যানেজার নিবে। কিসের ভিত্তিতে নিবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা যে লেকচারে আমরা ক্যাপাসিটি বা লোকেশন নিয়ে আলোচনা করব, কিসের উপর ভিত্তি করে এগুলো ডিসিশন নেওয়া হবে সেগুলোতে আমরা যাব। আরেকটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়, সেটা হচ্ছে লেআউট। লেআউট মানে কি? লেআউট মানে হচ্ছে ধরো তুমি একটা প্লান্ট তৈরি করলা বা তুমি একটা ফ্যাক্টরি তৈরি করলা, ফ্যাক্টরির মধ্যে তোমার যে প্লান্ট গুলো আছে, প্লান্ট গুলো তুমি কিভাবে স্থাপন করবা, তাই না? তাহলে তোমার মেশিন গুলা কোনটার পর কোনটা বসাবা বা কিভাবে, কি ধরনের লেআউট হবে। এখন এই লেআউট যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা আমরা বাংলাদেশিরা বুঝিই না। আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে গেলে বা বিভিন্ন অফিস আদালতগুলোতে গেলে মনে হয় যে হিজিবিজি অবস্থার মধ্যে দিয়ে পড়ে যায়। তার কারণ এই লেআউট। তাহলে লেআউটের উপর পুরো প্রোডাকশনটা অনেকাংশে ডিপেন্ড করে, যখন আমরা আলোচনা করব সেটা দেখবো। তো লেআউট বোঝানোর জন্য একটু উদাহরণ দিয়ে বলি। যেমন যেমন তুমি ধরো একটা ব্যাংকে গেছো, তাই না? তো ব্যাংকে গেলে দেখবা যে যদি দেখো যে বিশেষ করে সরকারি ব্যাংকগুলো যেগুলো ছিল আগের ব্যাংকগুলো, তখন আমরা দেখতাম যে সেখানে কোনো নির্দিষ্ট বিষয় নাই যে আমি যখন যাবো একটা ব্যাংকে, যখন যাব আমার প্রথমে কোথায় যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে, এটা এক একজনকে জিজ্ঞেস করা লাগে, তাই না? কিন্তু আধুনিক যুগের যে যে প্রতিষ্ঠানগুলো আছে, যে ব্যাংকগুলো আছে, সেগুলো কিন্তু সেটা করা লাগে না। তুমি দেখবা যে তোমার কাজগুলা সিস্টেমেটিক ভাবে সাজানো আছে। প্রথমে তোমার ডেস্কে কাজ আছে, তারপরে কাজটা হচ্ছে তারপরে ডেস্ক, মানে পাশাপাশি লাগানো আছে। তার মানে সোজা কথা বলতে গেলে লেআউটটা সুন্দর করে বিষয় আছে। লেআউট মানে কি? তাহলে লেআউট মানে হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রতিষ্ঠানের যে ম্যান ম্যাটেরিয়াল মেশিন যে রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো কিভাবে সাজানো থাকবে সেটাকে বলা হয় লেআউট। তাহলে সেটা অপারেশন ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর যদি আমরা দেখি যে ইনপুটের পরে কাজটা হচ্ছে তোমরা জানো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ইনপুটটাকে আমরা ট্রান্সফরমেশন করি, মনে আছে তো, তাই না? এই যে কাপড়টা ছিল ম্যাটেরিয়াল, মানে হচ্ছে ইনপুট, সেটাকে আমরা সেলাই করব, ট্রান্সফরমেশন করব, তারপর আমরা কি পাবো? আউটপুট পাবো। আচ্ছা, এবার অপারেশন ম্যানেজমেন্টকে এই আউটপুট নিয়ে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয় আউটপুট নিয়ে, তাই না? আউটপুট নিয়েও অনেক ধরনের কাজ হয়, সেগুলো আমরা আলোচনা করব। সেগুলো আমাদের এই অপারেশন ম্যানেজমেন্টের আলোচনার বিষয়বস্তু। সেগুলো কি কি আমরা একটু দেখি। তাহলে তোমার আউটপুট মানে পণ্যটা কেমন হবে, কি ধরনের পণ্য তুমি উৎপাদন করতে যাচ্ছ, তাহলে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটার জন্য আমরা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। সেটা তোমাদের চ্যাপ্টারের, তোমাদের সিলেবাসের থার্ড চ্যাপ্টারে আছে। আমরা থার্ড চ্যাপ্টারে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন নিয়ে। প্রোডাক্ট ডিজাইন তো বুঝতে পারছো আশা করি। প্রোডাক্ট ডিজাইন মানে হচ্ছে তোমরা যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্যগুলো দেখো, তাহলে পণ্যগুলো কিন্তু এক এক ধরনের ডিজাইন করা, তাই না? এই প্রোডাক্ট ডিজাইনটা কেমন হবে, কি ধরনের প্রোডাক্ট হবে, সেটা ডিসিশনটা কে নেন? একজন অপারেশনস ম্যানেজার নেন, তাই না? যেমন আমি যদি বলি যে তুমি শার্ট নিয়ে ব্যবসা করবা, একটা শার্ট তৈরি করবে, তাহলে যখন তুমি একটা নতুন শার্ট তৈরি করতে যাচ্ছ, নতুন একটা শার্ট বাজারে আনবা, ওই শার্টের ডিজাইন কেমন হবে, তাহলে এর জন্য একজন ডিজাইনার দরকার, তাই না? তো এই ডিজাইন যে দরকার, সেই ডিসিশনটা নেবেন অপারেশন ম্যানেজার। এখন অপারেশন ম্যানেজার কাকে দিয়ে কাজ করাবে, ডিজাইনারকে সে কোথায় পাবে, কি করবে না করবে, এগুলো হচ্ছে অপারেশন ম্যানেজারের কাজ। তো আমরা ওই চ্যাপ্টারে কিসের উপর ভিত্তি করে আমরা অপারেশন ডিজাইন গুলা করবো, সে কথাগুলো আমরা যথাসময়ে বলবো। তো এরপরেও প্রোডাক্ট নিয়ে কিন্তু, আউটপুট নিয়ে কিন্তু আরো কিছু ডিসিশন নিতে হয় আউটপুট নিয়ে, তাই না? যেমন আউটপুট নিয়ে ডিসিশন নিতে হয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি, তুমি যে পণ্যটা নিয়ে কাজ করবা, সে পণ্যটার যদি কোয়ালিটি ভালো না হয়, কোয়ালিটি যদি জায়গায় যদি কোনো কি হয়ে যায়, জায়গায় যদি কোনো কম হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সেই পণ্যটা তুমি যত ভালোই ডিজাইন করো না কেন, কোনো কাজে আসবে না। তাহলে অপারেশন ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের অন্যতম কাজ হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট তোমরা বুঝো, আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টে অনেক কথা বলবো, টিকিউএম বলবো, তবে এই ক্ষেত্রে আমরা অপারেশন ম্যানেজমেন্টে যেটা বলি সেটা হচ্ছে টিকিউএম বলি। টিকিউএম আমাদের এখানে সিলেবাসের বিষয় হচ্ছে আছে, দেখো কোয়ালিটি ম্যানেজমেন্টে আমরা টিকিউএম পড়বো। টিকিউএম এর মূল বিষয় আছে কিন্তু সেটা হচ্ছে কোয়ালিটি বাড়বে কিন্তু কস্ট কমবে। মজার বিষয় কিন্তু সেটা হচ্ছে আমরা দেখি, আমরা নর্মাল একটা ধারণা হচ্ছে যখনই কোনো পণ্যের তুমি কোয়ালিটি ভালো করতে যাবা, তার জন্য কস্টও কিন্তু বেড়ে যায়। কিন্তু এখানে আমাদের মূল কথা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের মূল কথা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট তখনই সফল তুমি বলবা যখন কি হবে, পণ্যটার কোয়ালিটি থাকবে আপ,
কস্ট থাকবে ডাউন, মানে কোয়ালিটি হচ্ছে উপরের দিকে আরো কি থাকবে, কষ্ট হবে, মানে কম খরচে বেশি কোয়ালিটি পণ্য জমি তৈরি করতে পারাটাই হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের কাজ। এখন তোমার কাছে মনে হবে এটা কি আসলে সম্ভব? আসলে সম্ভব। কার পক্ষে সম্ভব? অপারেশন ম্যানেজারের পক্ষে সম্ভব। কোন অপারেশন ম্যানেজারের পক্ষে? যে অপারেশন ম্যানেজার ম্যানেজমেন্টের যেই রুলস রেগুলেশন, যে কাজগুলো আছে, যে কনসেপ্ট গুলো আছে, যে থিওরিজ গুলো আছে, সেগুলো যে যত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই কাজগুলো করতে সম্ভব। তার মানে আসলে আমরা দেখতে পাচ্ছি অপারেশন ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অপারেশন ম্যানেজমেন্টটা নিয়ে যদি অপারেশন ম্যানেজারদের যদি অপারেশন ম্যানেজমেন্টের উপর প্রফেশনাল বিভিন্ন কোর্স করা থাকে, বিভিন্ন পড়া থাকে, তখন আমরা দেখতে পাবো উনি কি করতে পারবেন। ওনার পণ্যটা খুবই ভালো হবেন, কাস্টমারটা স্যাটিসফাই হবেন, আর কাস্টমার যদি স্যাটিসফাই হয় সেই ব্যবসা প্রতিষ্ঠানটা অবশ্যই সফলতার মুখ দেখবে। তবে এটা মজার বিষয় হচ্ছে যে টুলস এন্ড টেকনিক্স গুলো নিয়ে আমরা এখন কথা বলছি অপারেশন ম্যানেজমেন্টের, সেগুলো কিন্তু এত ভালো হয়েছে, এত ইফেক্টিভ বলে প্রমাণিত হচ্ছে, সেগুলো যে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করা হচ্ছে বর্তমানে তা না। এটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই অপারেশন ম্যানেজমেন্টের এই টুলস এন্ড টেকনিক্স গুলা বিভিন্ন ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে দেখছি। যাই হোক, আমরা এবার আরো কিছু কাজ আছে বা ডিসিশন আছে, যেমন ট্রান্সফরমেশন নিয়েও কিন্তু ম্যানেজারের কাজ আছে, অপারেশন ম্যানেজারের কাজ আছে, সে কিন্তু ডিসিশন নিতে হবে, তাই না? সেটা কি ট্রান্সফরমেশন মানে? তো বুঝো ট্রান্সফরমেশনটা কিভাবে হবে, তাই না? সেটা নিয়ে তার কাজ হচ্ছে, দেখো, প্রসেস সিলেকশন। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেস সিলেকশন। এটার উপরে আমরা আলোচনা করব। প্রসেস সিলেকশন মানে, যেমন আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে সহজ উদাহরণ দিই। আমি যে বলেছিলাম যে একটা শার্ট তৈরি করছি, এই শার্টে আমরা কি বলেছিলাম, একটা কাপড় কিনেছি, কাপড়টাকে আমি সেলাই করব, সেলাই করে শার্ট তৈরি করব। আচ্ছা, এখন এই সেলাই করার প্রসেসটা, এই ট্রান্সফরমেশন প্রসেসটা কিন্তু দুই ধরনের হতে পারে চাইলে, তাই না? যেমন উদাহরণ বোঝার জন্য বলছি, যেমন ধরো এই শার্টটা তুমি হাতে সেলাই করতে পারো, সুতা কাপড় দিয়ে সেলাই করতে পারো, বা এই শার্টটা তুমি মেশিনে সেলাই করতে পারো। তাহলে এটা কিন্তু আলাদা আলাদা প্রসেস। তাহলে হাতে সেলাই করার ট্রান্সফরমেশন তুমি করছো, আউটপুটে তুমি যাচ্ছ, কিন্তু হাতে সেলাই করলে একটা প্রসেস তুমি সিলেক্ট করছো, মেশিনে সেলাই করলে আরেকটা প্রসেস সিলেক্ট করছো, তাই না? যেমন আজকের দিনে আমরা অটোমেশনের দিকে যাই, অটোমেটেড প্রসেসে যাই, কিন্তু আমরা প্রসেস সিলেকশন পর্যায়ে বলবো। তবে এই প্রসেস সিলেকশনও অপারেশন ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি ইফেক্টিভ প্রসেসটা সিলেক্ট করতে পারো, তাহলে তোমার এগুলোর উপর ভিত্তি করে তোমার কোয়ালিটি ডেভেলপ করবে, তোমার কস্ট মিনিমাইজ হবে, ওগুলো ওর উপর, মানে টোটাল যে অপারেশন ম্যানেজমেন্টের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য প্রসেস সিলেকশনের উপর নির্ভর করে। তারপরে আমরা যাই এর বাইরেও, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর বাইরেও ম্যানেজারকে যখনই একজন অপারেশন ম্যানেজার বুঝতে পারবে যে তার কি কি কাজ করা দরকার, এটার উপর ভিত্তি করে তাকে কিছু অপারেটিং ডিসিশন নিতে হবে, তাই না? এই অপারেটিং ডিসিশন গুলো হচ্ছে মূলত পরিকল্পনা। এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ে আছে। অষ্টম অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আছে এখানে সেগ্রিগেট প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং, লিনিয়ার প্রোগ্রামিং, ফোরকাস্টিং, স্কেডিউলিং, এই সব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই যে ধরনের ডিসিশনগুলো, অপারেটিং সিদ্ধান্তগুলো, পরিকল্পনাগুলো আমাদেরকে প্রণয়ন করতে হয় একজন অপারেশন ম্যানেজারকে। কিসের জন্য? অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য অর্জন করার জন্য। উদ্দেশ্যগুলো কি? কোয়ালিটি, ভালো কোয়ালিটির পণ্য, সঠিক কোয়ান্টিটি, কি আবার কি বলেছিলাম, সঠিক সময়ে, টাইম, আর একটা হচ্ছে কস্ট, কম খরচে। এগুলো অর্জনের জন্য তোমাকে বিভিন্ন ধরনের ডিসিশন, বিভিন্ন ধরনের প্ল্যানিং এর কাজগুলো করতে হবে। এর বাইরেও আরো কিছু বিষয় আছে, দেখো, সেটা হচ্ছে কি কি, তোমাকে জব ডিজাইন করতে হয়। মানে অপারেশন ম্যানেজারের কাজ হচ্ছে তার যে জবগুলো আছে, যে কাজগুলো আছে, সেই কাজগুলো প্রকৃতি কেমন, কাজগুলো কিভাবে হবে, এই জব ডিজাইনগুলো কিন্তু অপারেশন ম্যানেজারকে করতে হয়, তাই না? সেটা আমরা পড়বো আমাদের সপ্তম অধ্যায়ে, জব ডিজাইন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জব ইঞ্জিনিয়ারিং। জব ইঞ্জিনিয়ারিং কি হয় সেটা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমাদেরকে আরো যে বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আরেক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে তুমি তো অপারেশন ম্যানেজার, তো ডিসিশন নিল, সে বুঝতে পারলো যে তাকে কি কাজ করতে হবে, সে বুঝতে পারলো যে তাকে ইনপুটে বেশ কিছু ডিসিশন নিতে হবে, যেমন ম্যাটেরিয়ালটা কতটুকু কিনবে না কিনবে সেটা সম্পর্কে তাকে ডিসিশন নিতে হবে। তাকে ডিসিশন নিতে হবে যে তার ম্যান মেশিন গুলা কোথায় হবে, তার লোকেশন কোথায় হবে, কোন দেশে হবে। তাকে ডিসিশন নিতে হবে যে প্রতিষ্ঠানের ভিতরে তার লেআউট কেমন হবে, এটা ডিসিশন নিতে হবে। তারপর তাকে ডিসিশন নিতে হবে যে আউটপুটটা কেমন হবে, আউটপুটটার ডিজাইন কেমন হবে, প্রোডাক্ট ডিজাইন নিয়ে সে কাজ করবে। সে কাজ করবে তার কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে, আউটপুটটার কোয়ালিটি কেমন হবে, কোন কোয়ালিটি পণ্য সে উৎপাদন করতে চায় সেটা নিয়ে সে কাজ করবে, কোয়ালিটি কেমন হবে। এক্ষেত্রে কিন্তু একটা কথা বলার লোভ আমি সামলাতে পারছি না, সেটা হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে বলবো। তবে কোয়ালিটি নিয়েও কিন্তু অনেক ধরনের কথা বলা যায়। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন চায়না কি করে, চায়না কিন্তু তাদের
স্ট্র্যাটেজি হচ্ছে তারা কিন্তু একই পণ্য কয়েক ধরনের কোয়ালিটিতে পণ্য উৎপাদন করে, কিন্তু যেমন তারা যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির পণ্য উৎপাদন করে সেটা তারা তারা এক্সপোর্ট করে ইউরোপ আমেরিকাতে। তারপর যেগুলো তারা মোটামুটি মিডিয়াম লেভেলের পণ্য উৎপাদন করে সেটা তারা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পাঠায়। আর যেগুলো একটু কম লেভেলের পণ্য উৎপাদন করে, কম কোয়ালিটির পণ্য উৎপাদন করে, সেগুলো তারা পাঠায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, এইসব দেশগুলোতে পাঠায়, তাই না? তাহলে এখানে কোয়ালিটিটা, কোন কোয়ালিটির পণ্যটা উৎপাদন করবে সেটা অপারেশনস ম্যানেজার ডিসিশন নেবে, তাই না? তবে সে চেষ্টা করবে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। যে কাস্টমারকে তার টার্গেট, তারা কি ধরনের স্যাটিসফ্যাকশন, সেটা একটা গুরুত্বপূর্ণ। যেমন কাস্টমাররা কিন্তু দুইটার মধ্যে সমন্বয় করে, এটা হচ্ছে কস্ট এবং কোয়ালিটির মধ্যে, তাই না? তো আচ্ছা, এটা আরো বেশি বলা হচ্ছে, আমরা যখন আলোচনা করব তখন বলবো। মানে সোজা কথাই এই ডিসিশনগুলো অপারেশন ম্যানেজারকে দিতে হয়। যেমন আরো ডিসিশন নিয়েছিলাম, আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কোন প্রসেসটা উৎপাদন করবা, প্রসেস সিলেকশন তাকে ডিসিশন নিতে হয়েছিল। তাকে আরো ডিসিশন নিতে হয়েছে সেটা হচ্ছে আরো বেশি করে পরিকল্পনা, তাকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে হয়েছে। যেমন অষ্টম অধ্যায়ে তোমরা দেখো গ্রেড প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং, পরিকল্পনা করেছে, সে করেছে জব ডিজাইন, বিভিন্ন ধরনের কাজ। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এই যে কাজ, এই সকল কাজগুলা কি করা কি এত সহজ? এত সহজ যদি হয়ে যেত ভাই, তাহলে তো অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে আমরা এত পড়াশোনা করার দরকার হতো না, তাই না? যে কোনো একজনকে দিলেই তো সে সব কাজগুলো করে ফেলতে পারে। তাহলে ভাই এটা কিন্তু সহজ না। এই যে কাজগুলোকে যদি পারফেক্টলি তুমি যদি করতে চাও, সঠিকভাবে যদি করতে চাও, তাহলে অপারেশনস ম্যানেজারকে স্পেশাল কোনো না কোনো স্ট্র্যাটেজি নিতে হয়। কি বললাম? স্ট্র্যাটেজি, কৌশল অবলম্বন করতে হয়, তাই না? যে ম্যানেজার যত সফল, তার কৌশলটা তত বেশি কাজে লাগে। প্রত্যেকে যে একই ধরনের স্ট্র্যাটেজি নেই তাই না, এক একজন একই ধরনের স্ট্র্যাটেজি নেই। সেই স্ট্র্যাটেজি গুলোকে বলা হয় অপারেশন স্ট্র্যাটেজি। এই অপারেশন ম্যানেজার যে স্ট্র্যাটেজি গুলো নেন সেগুলোকে বলা হয় অপারেশন স্ট্র্যাটেজি, তাই না? সেটা হচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে। তার মানে আমরা এই অপারেশন ম্যানেজমেন্টটা কি সেটা সম্পর্কে আমার কাছে মনে হয় যে পুরো একটা আইডিয়া হয়ে গেছে। পুরো আইডিয়া হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের পুরো সিলেবাসটাও আমরা দেখে ফেলেছি। আমাদের পুরো সিলেবাসে অপারেশন ম্যানেজমেন্টের যেসব টুলস, টেকনিক্স গুলো আছে সবগুলো কভার করেছে। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 9। তাহলে চ্যাপ্টার 9 এ কি লেখা আছে? চ্যাপ্টার 9 হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ধরনের অপারেশনস ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে বর্তমানে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব যে নবম অধ্যায়ে গিয়ে। তবে আমি তোমাদেরকে একটু করে বলে রাখি, বাংলাদেশে অপারেশনস ম্যানেজমেন্টের জন্য খুব একটা টুলস টেকনিক্স গুলো আগে ফলো করা হতো না ঠিকভাবে। তবে এখন আমরা খুব মজার খবর বা খুব আশার জায়গা নিয়ে খবর যেটা, সেটা হচ্ছে বর্তমানে যেসব প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, যে মাল্টিনেশনাল কোম্পানি তো বটেই, বাংলাদেশের যে প্রাইভেট সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো, বিজনেস অর্গানাইজেশন গুলো আছে, সেগুলো অপারেশনস ম্যানেজমেন্টের যে টুলস, টেকনিক্স, থিওরিস আমরা যেগুলো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, প্রত্যেকটাই সেখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এবং সেখানে এই যে অপারেশন ম্যানেজমেন্টের যে লেটেস্ট যে টুলস গুলো আসছে, সেই প্রত্যেকটা টুলসও সেখানে অ্যাপ্লাই করছে। তো সেই চ্যাপ্টারে গিয়ে আমরা সেগুলো আলোচনা করব। তো আমার কাছে মনে হয় যে আমরা অপারেশনস ম্যানেজমেন্ট সম্পর্কে, এই যে ফাংশনস অফ অপারেশন ম্যানেজমেন্ট, তাহলে ফাংশনস অফ অপারেশন ম্যানেজমেন্টটা কি সেটা সম্পর্কে আমাদের অনেকটুকু আইডিয়া হয়ে গেছে। তাহলে কিভাবে আমি বুঝবো? আমি বুঝবো শুধু অপারেশনস তুমি বুঝবা। তাহলে অপারেশনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ধাপে ম্যানেজারকে কিছু কাজ করতে হয়, সেটাই হচ্ছে ফাংশনস অফ অপারেশনস ম্যানেজমেন্ট। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ান, স্কোপ অফ অপারেশনস ম্যানেজমেন্টটা কি? স্কোপ অফ অপারেশনস ম্যানেজমেন্টটা হচ্ছে, আমরা তখন যে কথাগুলো বলেছি সবগুলো হচ্ছে স্কোপ অফ অপারেশনস ম্যানেজমেন্ট। যেমন আমরা সেখানে দেখেছি প্রোডাক্ট ডিজাইন, ডেভেলপমেন্ট, সেলস ফোরকাস্টিং, আগে থেকে কোয়ালিটির জন্য চিন্তা করা, ফ্যাসিলিটি প্ল্যানিং বা প্ল্যান লোকেশনটা কোথায় হবে, ফ্যাসিলিটি লেআউট এন্ড প্ল্যান লেআউট, প্রোডাক্ট প্ল্যানিং, প্রজেক্ট স্কেডিউলিং, প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো বলেছি প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করেছি। শিক্ষার্থীরা, আমরা এখন কথা বলবো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রসেস। আচ্ছা, এই ট্রান্সফরমেশন প্রসেস হচ্ছে মূলত কিভাবে আউটপুট বা তৈরি সে বিষয়টা নিয়ে। আমরা জানি আমরা আউটপুটটাকে সে বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের আউটপুট বলতে আমরা মূলত দুইটা বিষয়কে বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসেস। এটাকে হচ্ছে মূলত আমাদের আউটপুট। আচ্ছা, আমি আরো বলেছিলাম আউটপুটটা আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিজায়ারেবল আউটপুট হতে পারে, একটা হচ্ছে ডিফেক্টস হতে পারে। তো ডিজায়ারেবল আউটপুট মানে হচ্ছে আমি যে পণ্যটা বা সেবাটা উৎপাদন করতে চাচ্ছি, সেটা যদি উৎপাদিত হয় সেটাকে আমরা বলা হয় ডিজায়ারেবল আউটপুট। আর সেটা যদি
নষ্ট হয়ে যায়, ঠিক সেভাবে হতে না পারে, সেটাকে আমরা বলি যে ডিফেক্টস। আচ্ছা, যাই হোক, এইটা একটা টোটাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা সাধারণত এই ট্রান্সফরমেশন প্রসেসটা আমরা দেখি, যেখানে প্রথমে আমরা ইনপুট হিসেবে কিছু ম্যান ম্যাটেরিয়াল মেশিন সাধারণত এগুলোকে আমরা ইনপুট হিসেবে দিই, এবং সেটাকে ট্রান্সফরমেশন একটা প্রসেস থাকে, এটা কোনো না বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের পদ্ধতি তেই সেটা যেটা প্রসেসের মাধ্যমে সেটা ট্রান্সফর্ম হয়, একটা ভ্যালু অ্যাড হয়, ভ্যালু অ্যাড হয়ে সেটা যেটা দেখি সেটা হচ্ছে আউটপুটে পরিণত হয়। এটাই হচ্ছে একটা ট্রান্সফরমেশন প্রসেস। তো আমরা এই ট্রান্সফরমেশন প্রসেসে যদি আমরা আরো একটু ভালো করে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট হিসেবে বিভিন্ন ধরনের রিসোর্স আমরা মূলত ইনপুট হিসেবে ইউজ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ড, পিপল, ক্যাপিটাল, ইনফরমেশন, ম্যাটেরিয়ালস, এই সবগুলো আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি। এর বাইরেও আরো অনেকগুলো হতে পারে, এগুলোই সাধারণত মূলত আমরা ব্যবহার করে থাকি। এরপরে ট্রান্সফরমেশন বা কনভার্সন একটা প্রসেস চলে। এই প্রসেসের মাধ্যমে আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে ভ্যালু অ্যাড করি। পরিশেষে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আউটপুট আমরা পাই গুডস বা সার্ভিসেস। আচ্ছা, ভ্যালু অ্যাড কিভাবে করে সেটা যদি আমি বলি, আমি প্রথম থেকে যে উদাহরণটা শুরু করেছিলাম সেটা দিয়ে মূলত সব উদাহরণ যাই। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে একটা কাপড় দিয়ে আমরা একটা শার্ট তৈরি করছি। তাহলে দেখো যে প্রথমে কাপড় ছিল, এটা ছিল কাপড়ের ভ্যালু ছিল মূলত যারা কাপড় কিনবে তাদের জন্য, যাদের কাছে শার্ট লাগবে, শার্ট পরতে চায়, কাপড় করতে চায়, তাদের কাছে কিন্তু কাপড়ের কোনো ভ্যালু ছিল না। তো এই কাপড়টা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে সেলাই করার পর যাদের কাছে শার্টের নিড বা ডিমান্ড ছিল তাদের কাছে কিন্তু এটার ভ্যালু তৈরি হলো। তাহলে আমরা এটার মাধ্যমে আমরা বলতে পারি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা কনভার্সন প্রসেসের মাধ্যমে ভ্যালু অ্যাড হয়ে থাকে। তারপর আমরা আউটপুট পাই। এই আউটপুটের পরও আমরা আরো কিছু কাজ হয়, সেটা হচ্ছে আমরা এটার মাধ্যমে আমরা অনেক সময় ফিডব্যাক দিই। ফিডব্যাক দেওয়ার পর অনেক সময় পণ্যটাকে যদি সে ধরনের ভালো পণ্য না হয় তখন সেটাকে আমরা রি-ইঞ্জিনিয়ারিং করি। তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রসেস। ট্রান্সফরমেশন প্রসেসে মূলত আমরা তো ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, এটার সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করলাম, সেটা হচ্ছে আউটপুটটা যদি আমি কোনো পরিবর্তন চাই, মানে যে ধরনের আউটপুট আমি চেয়েছিলাম, তাও আমরা সেখান থেকে কিছু ফিডব্যাক দিই। ফিডব্যাকের ভিত্তিতে অপারেশন ম্যানেজার যে করে সেটা হচ্ছে পণ্যটা উনি কি করতে পারেন, রি-ইঞ্জিনিয়ারিং করেন। রি-ইঞ্জিনিয়ারিং করা মানে হচ্ছে পণ্যটা কিছুটা পরিবর্তন করেন, ওনার কিছু বৈশিষ্ট্যগত উনি পরিবর্তন করার চেষ্টা করেন। রি-ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা আমাদের টপিকস আছে, আমরা সেই যথাসময়ে আলোচনা করব। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট বিষয়ে, সেটা হচ্ছে আমাদের লাইফ সাইকেল অ্যাপ্রোচ। তো এক্ষেত্রে আমি বলি সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাপ্রোচ নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আমাদের প্রোডাক্ট ডিজাইন নিয়ে, যখন আবার যে লেকচারটা দেবো সেখানে আমরা লাইফ সাইকেল অ্যাপ্রোচ নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপর একটু সংক্ষেপে বলি যে প্রত্যেকটা পণ্যের একটা জীবন চক্র আছে, একটা লাইফ সাইকেল আছে বলে মনে করা হয়। সেটা হচ্ছে সাধারণত কমন একটা লাইফ সাইকেলের একটা ছবি এখানে আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে কোনো পণ্য যখন প্রথম বাজারে আসে তখন সেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন স্টেজ। সেই স্টেজে তখন যেটা হয় সেটা হচ্ছে পণ্যটা নতুন বাজারে আসার পর এটা সম্পর্কে মানুষ আস্তে আস্তে জানতে থাকে, তাই না? তখন খুব একটা বিক্রি হয় না এবং এটা লাভও হয় না, অনেক ক্ষেত্রে এটার লসও হয়। তার কারণ প্রথম যখন পণ্য আসে ইন্ট্রোডাকশন লেভেলে তখন এটার পেছনে অনেক কস্ট হয়, এটাকে অনেক বেশি কি করতে হয়, মার্কেটিং কস্ট চলে যায়, মানুষকে জানাতে হয় ইন্ট্রোডাকশন লেভেল। এই যখন মার্কেটিংটা বা অন্যান্য বিষয়গুলো যখন সফল হয় তখন এই পণ্যটা সম্পর্কে মানুষজন আস্তে আস্তে জানতে থাকে এবং এটা বিক্রি বাড়তে থাকে, এবং এটাকে আমরা লেভেলটাকে বলি এই স্টেজটাকে আমরা বলি গ্রোথ স্টেজ। এই গ্রোথ স্টেজে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে পণ্যের সেলস বা বিক্রি অনেকটুকু বেড়ে যায় ইন্ট্রোডাকশন থেকে, হঠাৎ করে এটা কোথায় চলে যায়, এটা র্যাপিডলি ইনক্রিজ হয় তার গ্রোথটা। আচ্ছা, এই গ্রোথ লেভেলে যেটা হয় সেটা হচ্ছে এটা বিক্রির পরিমাণ বাড়তে থাকে, সেই সাথে মুনাফার পরিমাণও বাড়তে থাকে। আবার এই সময় কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রতিযোগীরাও সচেতন হয়, তারাও বাজারে আসতে থাকে, তারাও বিভিন্ন স্ট্র্যাটেজি নিতে থাকে। তো এর পরবর্তী যে স্টেজ সেটার নাম হচ্ছে ম্যাচুরিটি স্টেজ, পূর্ণতা পাই। সেই ম্যাচুরিটি স্টেজে পণ্যের বিক্রি সবচেয়ে বেশি থাকে এবং লাভের পরিমাণও সবচেয়ে বেশি থাকে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেখানে কিন্তু বিক্রয়ের পরিমাণ যে গ্রোথ স্টেজে যেভাবে ড্রামাটিক্যালি ইনক্রিজ করেছিল ঠিক সেভাবে কিন্তু ইনক্রিজ করে না ম্যাচুরিটি লেভেলে। এখানে মোটামুটি এটা কার্ভের মতো থাকে, আমরা দেখতে পাচ্ছি যে একটু বাড়ে আবার কমে। এই ম্যাচুরিটি লেভেলের পর পরবর্তী যে স্টেজটা আছে সেটা হচ্ছে ডিক্লাইন বা লাস্ট স্টেজ। এই স্টেজ থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওই পণ্যটা
আস্তে আস্তে বাজার হারাতে থাকে। তার কারণ তখন এই সময়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যারা কম্পিটিটর থাকে তারাও অনেক কম্পিটিটর বাজারে চলে আসে এবং তারা বিভিন্ন ধরনের পণ্য, তারা বিভিন্ন স্ট্র্যাটেজি নিতে থাকে তাদের পণ্য বাড়ানোর জন্য, এবং কিছু কিছু স্ট্র্যাটেজি হিসেবে তারা অনেক সময় তাদের পণ্যের দামও কমিয়ে ফেলে। তো এইসব কারণে আমরা যে পণ্যটা আছে সেই পণ্যটা আর বাজারে টিকে থাকতে পারে না, সেই পণ্যটা তখন আস্তে আস্তে বিক্রির পরিমাণ কমে যায়। বিক্রির পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে তার মুনাফার পরিমাণও কমে যায়। এই সময়ে আমরা যখন দেখি সেটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেক সময় এই পণ্যটা সম্পর্কে খুব একটা আগ্রহ থাকে না, তখন অনেক সময় এই পণ্যটা বাজার থেকে প্রত্যাহার করে নেয় এবং সেই ক্ষেত্রে এটা নতুন পণ্য বাজারে আনার জন্য অপারেশন ম্যানেজাররা কাজ করে থাকেন। এটাই হচ্ছে মূলত একটা পণ্যের লাইফ সাইকেল অ্যাপ্রোচ বা লাইফ সাইকেল। তবে এই লাইফ সাইকেলটা সবসময় যে এরকম থাকে এটা কিন্তু না, এটা কিন্তু কিছুটা ব্যতিক্রমও থাকতে পারে, তাই না? তবে এটা একটা কমন, একটা সাধারণ নরম পণ্যের ক্ষেত্রে একটা কমন লাইফ সাইকেল। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে রিলেশন উইথ স্পেশালিটিস। সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের সাথে অন্যান্য বিষয়ের কি কি ধরনের সম্পর্ক আছে এবং কার কার সাথে সম্পর্ক আছে সেই বিষয়গুলো। তো আমি আলোচনার শুরু থেকে বলেছিলাম যে অপারেশন ম্যানেজমেন্টের সাথে আরো অন্যান্য অনেকগুলো বিষয়ের সম্পর্ক আছে, আর অনেকে অপারেশন ম্যানেজমেন্ট পড়ে থাকেন। তার মধ্যে যদি আমি প্রথমেই যাই যে অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট। আচ্ছা, এই অপারেশনস ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট এটা নিয়ে যদি একটু কথা বলতে যাই, যে প্রোডাকশন ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয় শুধুমাত্র যে পণ্য উৎপাদন নিয়ে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্টের পরবর্তী রূপ। প্রোডাকশন ম্যানেজমেন্টের এবং অপারেশন ম্যানেজমেন্টের মধ্যে যদিও কিছুটা পার্থক্য আছে, পার্থক্য মতো অন্যতম হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্টের সাধারণত ফিনিশ গুডস বা পণ্য নিয়ে মূলত কাজ করা হয়, সেবা বিষয়টা এখানে প্রোডাকশন ম্যানেজমেন্টে থাকে না। অপারেশন ম্যানেজমেন্ট কিন্তু শুধু পণ্যের উৎপাদন নিয়ে না, সেবার উৎপাদন নিয়েও কাজ করে। তারপর আমরা বলতে পারি যে প্রোডাকশন ম্যানেজমেন্টের যে কনসেপ্ট, যে কাজ অপারেশন ম্যানেজমেন্টের তদ্রূপ। তবে প্রোডাকশন ম্যানেজমেন্ট একটা ছোট অঙ্গিকে কাজ করে, অপারেশন ম্যানেজমেন্ট একটু বড় অঙ্গিকে কাজ করে। 2 নম্বরে যেটা যাই সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স। অপারেশন ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্স এর মধ্যে ওতপ্রোত সম্পর্ক আছে, কারণ অপারেশন ম্যানেজমেন্টের যে কাজ বা কর্মপরিধিগুলো যেগুলো আমরা দেখেছি সেগুলোর দিকে যদি একটু যাই, সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টকে যেটা করতে হয় সেটা হচ্ছে তাদেরকে রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য তাদেরকে সেলস ফোরকাস্ট করতে হয়, আর সেলস ফোরকাস্ট করার জন্য তাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কাস্টমারদের ডিমান্ড অ্যানালাইসিস করতে হয়, তাই না? সেই অনুযায়ী তাদেরকে সাপ্লাই দিতে হয়। তো এই সব বিষয়গুলো কিন্তু ইকোনমিক্স এর আলোচ্য বিষয়। তো এক্ষেত্রে আমরা দেখেছি অপারেশন ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্স এর অনেক ক্ষেত্রে তারা একই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করে। সোজা কথায় বলতে গেলে অপারেশন ম্যানেজমেন্ট ইকোনমিক্স এর অনেক টুলস এন্ড টেকনিক্স এখানে অ্যাপ্লাই করে। তারপর তৃতীয় নম্বরে চলে যায় সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট এন্ড ম্যাথমেটিক্স। ওকে, আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করে, ম্যাথমেটিক্স এরও একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। এই অপারেশনস ম্যানেজমেন্ট তারা যেসব কাজগুলো করে থাকে তারা একই কাজগুলো ম্যাথমেটিক্সেও করে থাকে। আমরা যদি বলি যে অপারেশনস ম্যানেজমেন্ট তারা সেলস ফোরকাস্টিং এর জন্য অনেক ধরনের কোয়ান্টিটেটিভ তারা মেথড অ্যাপ্লাই করে, তার মধ্যে যদি আমরা আরো বলে থাকি তারা লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে কাজ করে, ডিসিশন ট্রিজ নিয়ে, সাইমুলেশন, এইসব বিষয় নিয়ে কাজ করে। এইসব বিষয়গুলো কিন্তু ম্যাথমেটিক্সও আলোচনা করে। সুতরাং আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্স এবং অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। মানে সোজা কথায় বলতে পারি যে দুইটা সাবজেক্টই অনেকটা কিছু কিছু বিষয় নিয়ে একই ধরনের স্ট্র্যাটেজি, একই ধরনের কাজকর্ম তারা করে থাকে। লাস্ট ওয়ান যেটা চাই সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা যদি যাই, স্ট্যাটিস্টিক্স এর যেসব টুলস টেকনিক্স আছে অপারেশন ম্যানেজমেন্ট সেই ধরনের টুলস এর টেকনিক্স গুলো বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করে। এটা ক্ষেত্রে হতে পারে যে প্রবাবিলিটি অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন ধরনের সম্ভাবনার ক্ষেত্রে, থিওরিজ থেকে শুরু করে আর অনেক ধরনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর টুলস এন্ড টেকনিক্স গুলো অপারেশনস ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে থাকে। এইবার আমরা চলে যাব আমাদের যে বিষয় সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট। হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টে আমরা যেটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের আজকের অবস্থানে কিভাবে আসলো। অপারেশনস এর কথা যদি বলি, অপারেশনস কিন্তু যে সেই সৃষ্টির শুরু থেকে কিন্তু অপারেশনস ছিল, প্রোডাকশন ছিল, তাই না? ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, এগুলো কিন্তু একদম প্রথম থেকেই ছিল। কিন্তু এই যে আজকের যে অপারেশনস ম্যানেজমেন্টের এই যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কিভাবে আসলো সেটা নিয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ কিছু
বৈশিষ্ট্যগুলোকে আমি মূলত এখানে হাইলাইটস করব। আমি যদি অনেকগুলো স্লাইড দেখাবো তারপরে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো না, যেহেতু এটার জন্য অনেকটুকু সময় দরকার। মূলত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো যদি বলি, প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড অর্ডারে অনেকটুকু পরিবর্তন নিয়ে এসেছিল। তার মধ্যে সবচেয়ে যেটা বেশি পরিবর্তন এনেছিল সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসে, সোজা কথায় অপারেশনস ম্যানেজমেন্টে। আজকের যে অপারেশনস ম্যানেজমেন্ট আমরা পড়ছি সেটা হয়তো বা পুরা লাগতো না যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না হতো। কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি হয়েছিল আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম বেশ কিছু যন্ত্র আবিষ্কার হয়েছিল। তো এই যন্ত্র আবিষ্কারগুলো হওয়ার ফলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে উৎপাদন হঠাৎ করে অনেকটুকু বেড়ে যায়। উৎপাদন যখন ব্যাপক বেড়ে যায় তখন অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে তখন অপারেশন ম্যানেজমেন্টকে নিত্য নতুন বিষয় নিয়ে, নিত্য নতুন দিক নিয়ে তাদের আলোচনা করা, গবেষণা করা দরকার পড়ে। তার ফলশ্রুতিতেই আজকের এই অপারেশনস ম্যানেজমেন্টের উৎপত্তি। তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন রেভলিউশন। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে একটা যন্ত্র আবিষ্কার হয়েছিল, তার ফলশ্রুতিতে সেই অপারেশন ম্যানেজমেন্টের অপারেশনের জগতে যে ডেভেলপমেন্ট আসছিল সেটাকে আরো অনেক দূর বাড়িয়ে দেয় ট্রান্সপোর্টেশন রেভলিউশন। এই ট্রান্সপোর্টেশন রেভলিউশনের মাধ্যমে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা নৌপথ, স্থলপথ বিভিন্ন ধরনের আর যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে পণ্যের চাহিদা বেড়ে যায়। এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আমি যদি মনে করি যে একটা গ্রামে একজন কৃষক সে কি করে, সে উৎপাদন করে, পণ্য উৎপাদন করে, তাহলে তার চাহিদা থাকে যেটা সেটা হচ্ছে তার গ্রামের যতগুলো মানুষ আছে, গ্রামের মানুষের যতটুকু ডিমান্ড আছে সেটা ততটুকু সে পণ্য উৎপাদন করে। তার থেকে যদি সে বেশি উৎপাদন করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে পণ্যটা নষ্ট হবে এবং সে পরিশেষে ক্ষতির সম্মুখীন হবে। এই ট্রান্সপোর্টেশন রেভলিউশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পণ্যটার চাহিদা বেড়ে যায়, কারণ পণ্যের চাহিদাটা তখন ওই গ্রামটাকে ছাপিয়ে অন্য অনেক জায়গায় চলে যায়, কারণ তার পণ্যটা বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে অনেক জায়গায় চলে যেতে পারে। তার ফলে পণ্যের চাহিদা বেড়ে যায়, পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার ফলে পণ্যের উৎপাদন বেড়ে যায়, আর উৎপাদন বেড়ে যাওয়ার ফলে প্রোডাকশন প্রসেসের অনেকে অনেক কাজ করা শুরু করে। সোজা সাপটা কথা বলতে গেলে এর মাধ্যমে অপারেশনস ম্যানেজমেন্ট আজকের এই অপারেশনের যে অবস্থা, সেই অবস্থা আসার পেছনে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান। নেক্সট যেটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে এগ্রিকালচারাল মেশিনারি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা হচ্ছে পণ্য উৎপাদনের জন্য যে আগে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে শ্রম বেসড এগ্রিকালচার দেখতাম। শ্রম বেসড এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি কাজের জন্য মূলত শ্রমকেই মূলত ব্যবহার করা হতো। এই স্টেজে, এই যুগে এসে আমরা দেখলাম যে বেশ কিছু কি আবিষ্কৃত হলো, বেশ কিছু যন্ত্র, বেশ কিছু মেশিনারি আবিষ্কৃত হলো, যার ফলে এই আমাদের কৃষি কাজটাকে অনেকটুকু সহজ করে দিল। এবং সহজ করে দিল শুধু তাই না, এবং কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো, যার ফলে উৎপাদনের পরিমাণটা আগের তুলনায় অনেকটুকু বেড়ে গেল। আর উৎপাদন যদি বাড়ে তার সাথে সাথে উৎপাদনের যে সামগ্রিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে, তার মানে অপারেশনস ম্যানেজমেন্টের কলাবরও বৃদ্ধি পাবে, তাই না? তো এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে এর ফলশ্রুতিতে, উৎপাদনের ফলশ্রুতিতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে টেক্সটাইলস এর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছিল। বয়ন শিল্পে আমরা মানুষের চাহিদা বেড়ে গেল, বয়ন শিল্পে বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কৃত হলো, মানুষ অনেক বেশি কাপড় চোপড় তৈরি করা শুরু করলো, তাহলে অপারেশন ম্যানেজমেন্ট এই সেক্টরে অনেক বেশি ডেভেলপ করলো। তারপরে যদি চলে যাই, এই যে এতটুকু যেই বললাম আমি, মূলত চারটা মূল পয়েন্ট এখানে আলোচনা করলাম। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন রেভলিউশন, তারপরে যেটা গেলাম সেটা হচ্ছে এগ্রিকালচারাল মেশিনারি, তারপরে যেটা বললাম সেটা হচ্ছে টেক্সটাইলস এর ডেভেলপমেন্ট। এর ফলে পরেও অপারেশনস ম্যানেজমেন্টের আজকের অবস্থান আসার পেছনে ম্যানেজমেন্ট স্পেশালিস্টরা, ব্যবস্থাপনা বিশারদরা আরো বেশ কিছু ভূমিকা পালন করেন। এই সময় আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে ব্যবস্থাপনা বিশারদরা তারা বেশ কিছু থিওরি, বেশ কিছু কনসেপ্ট এখানে দেওয়ার চেষ্টা করে। এই ম্যানেজমেন্টের থিওরি কনসেপ্টগুলো যখন প্রোডাকশন সেক্টরে অ্যাপ্লাই করা শুরু হলো তখন প্রোডাকশন ম্যানেজমেন্ট বা অপারেশনস ম্যানেজমেন্টটাকে অনেকটুকু পরিবর্তন হয়ে গেল। তো আমি ম্যানেজমেন্ট থিওরি টেকনিকগুলো আমি সবগুলো বলবো না, শুধুমাত্র একটু নামগুলো বলে যাই যাতে তোমরা যারা স্লাইডটা দেখছো যারা এই সম্পর্কে যাতে একটু আইডিয়া হয় এই জন্য। যেমন এক্ষেত্রে বলা যায় প্রথমে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কথা, তোমরা জানো ফ্রেডরিক উইনস্লট টেইলর এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রবক্তা। তারপরেও আরো বেশ কিছু ব্যবস্থাপনা বিশারদ এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছিলেন। এরপরে যেটা যাই সেটা হচ্ছে যে হেনরি ফোর্ড, আরো যারা ছিলেন, হেনরি গ্র্যান্ট, ফ্রাঙ্কলিন, গিলবার্ট, এরা সবাই
কি করেছিলেন, এই ব্যবস্থাপনা বেশ কিছু থিওরি দিয়েছিলেন যেগুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করেছিল। এরপর আমরা চলে যাই যেটা সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার, হেনরি ফেওল। এরপর এই যে কিছু থিওরিস এর কথা এখানে একবার দেখানোর চেষ্টা করলাম। আমি মূলত ব্যবস্থাপনা প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে প্রোডাকশনের যে ডেভেলপমেন্ট, তারপরে আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যবস্থাপনার যে ডেভেলপমেন্ট, ব্যবস্থাপনা যে থিওরিটিক্যাল যে ডেভেলপমেন্টটা আসছে সেটা। কারণ অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে কিন্তু অপারেশনস মানে হচ্ছে প্রোডাকশনস বা অপারেশনস এবং ম্যানেজমেন্ট দুইটা কিন্তু সমন্বিত রূপ, দুইটার কিভাবে ডেভেলপমেন্টে আসলো সেটাই আমি এখানে মূলত দেখানোর চেষ্টা করছি। তো তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ট্রানজিশনাল থিওরিজ। এই থিওরিজ গুলোর সাথে কোন কোন ব্যবস্থাপনা বিষয় জড়িত সেগুলোর নামগুলো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। তারপর হচ্ছে বিহেভিয়ারাল স্কুল, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, এইগুলো ডেভেলপমেন্ট আসলো। অ্যালটন মেয়োরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তোমরা সবাই জানো। তারপর আমরা যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ স্কুল, ইন্টিগ্রেটেড থিওরি, এগুলো সবগুলা কন্টিজেন্সি থিওরি, এক্সেলেন্স থিওরি। ম্যানেজমেন্ট আসলে অনেকগুলো থিওরি আছে, তোমরা জানো। এই এত বেশি থিওরি দেওয়ার জন্য হেনরি কোনজ একটা কমেন্ট করেছিলেন, খুব মজার একটা কমেন্ট। সেটা হচ্ছে উনি বলেছিলেন ব্যবস্থাপনাকে তথ্য জঙ্গল বলেছিলেন, থিওরি জাঙ্গল বলেছিলেন। বলেছিলেন যে এত বেশি থিওরি যে ম্যানেজমেন্টের যে আসলে কোন থিওরি কখন অ্যাপ্লাই করতে হবে এটা নিয়ে অনেক সময় মানুষ কনফিউশনে পড়ে যায়, ব্যবস্থাপনা বিশারদরা বা ম্যানেজাররা কনফিউশনে পড়ে যায়। তবে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে আজকের দিনের যে ওয়ার্ল্ড অর্ডার, আজকের দিনে যে প্রোডাকশনের যে ডেভেলপমেন্ট, আজকের দিনে যে বিজনেসের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের পেছনে কিন্তু ম্যানেজমেন্টের এই প্রত্যেকটা থিওরি একটু করে কিন্তু অবদান রেখেছে। এই ম্যানেজমেন্টের এতগুলো থিওরি ডেভেলপমেন্টের কারণেই কিন্তু আজকে আমরা এই যে মানে কি বলবো, প্রোডাকশনের এত শীর্ষে বা বিজনেস ডেভেলপমেন্টের এত শীর্ষে অবস্থান করতে পারছি। তো সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এরপর চলে আসছে যেটা সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। অপারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বা লেটেস্ট একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে যেটা সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, TQM। TQM এর মূল কনসেপ্ট আমি একটু করে বলি। TQM এর মূল কনসেপ্টটা হচ্ছে এখানে কোয়ালিটিটা নিশ্চিত করতে হবে কিন্তু কস্ট কমাইতে হবে। এটা জেনারেল একটা আইডিয়া হচ্ছে কোয়ালিটি যদি তুমি এনশিওর করতে চাও তাহলে কস্টও ইনক্রিজ করে, কিন্তু TQM এর কনসেপ্ট হচ্ছে জাস্ট অপোজিট, মানে এখানে কম কস্টে কোয়ালিটি বাড়ানো, সেটা হচ্ছে TQM এর মূল প্রিন্সিপাল। তো এই TQM আসার পরে প্রোডাকশন ম্যানেজমেন্টের অনেক ডেভেলপমেন্ট হয়ে আমরা অপারেশনস ম্যানেজমেন্টে কনভার্ট করলাম এবং অপারেশন ম্যানেজমেন্ট আজকের অবস্থানে আছে। এরপরও আমরা যেটা দেখি সেটা হচ্ছে এরপরও আরো কিছু ডেভেলপমেন্ট আসছে। আমরা দেখি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসছে বর্তমানে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যদি আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমাদের সিলেবাসের একটা পার্ট আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো আমরা দেখতে পেলাম যে এইভাবে আজকের অপারেশনস ম্যানেজমেন্ট অনেক পথ পাড়ি দিয়ে আজকের ডেভেলপমেন্ট অবস্থায় আসছে এবং অপারেশন ম্যানেজমেন্টের গুরুত্ব কিন্তু সে প্রথম দিন যেমন ছিল আজকের দিনেও কিন্তু ততটুকু আছে এবং অনেকটুকু বৃদ্ধিও পেয়েছে এবং সামনে যতদিন যেতে থাকবে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে অপারেশন ম্যানেজমেন্টের গুরুত্ব এবং তার ক্ষেত্র ততটুকু বেড়ে যাবে। তো এই জন্য যারা শিক্ষার্থীরা যারা শুনছো আমি তাদেরকে বলবো যে অপারেশনস ম্যানেজমেন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যে কনসেপ্ট গুলা আছে সেগুলো একটু জানার চেষ্টা করবে। যদি জানো তাহলে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে ভবিষ্যতে হয়তোবা এই অপারেশন ম্যানেজমেন্টের কনসেপ্টটা তোমার কর্মজীবনে অনেকটুকু সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তো এই ছিল আমাদের আজকের এই আলোচনা। আমরা এই দুইটা লেকচারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা কি এটা বোঝার চেষ্টা করেছি, অপারেশন কি এবং ম্যানেজমেন্ট কি এটা বোঝার চেষ্টা করেছি, অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি সেগুলো বোঝার চেষ্টা করেছি। এরপরে আমরা অপারেশন ম্যানেজমেন্টের কাজ, স্কোপ, অপারেশন ম্যানেজমেন্টের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা বলেছি ট্রান্সফরমেশন প্রসেসটা কি সেটা নিয়ে একটু কথা বলেছি, যে প্রোডাক্ট লাইফ সাইকেলটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করেছি। অপারেশন ম্যানেজমেন্টের সাথে অন্যান্য বিষয়ের কি সম্পর্ক, কাদের সাথে সম্পর্ক আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আর পরিশেষে যেটা বলেছি সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের হিস্ট্রি, অপারেশন ম্যানেজমেন্টে কিভাবে আজকের অবস্থানে আসলো সেটা। তো আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো এবং তোমরা আরো চেষ্টা করবে এই বিষয়ে আরো পড়াশোনা করার জন্য। আগামী ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম হচ্ছে অপারেশন স্ট্র্যাটেজি। সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা আগেই বলেছি যে স্ট্র্যাটেজিটা সম্পর্কে বুঝতে হবে। তো সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সে আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য। সেই অনুযায়ী সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ।